Assalamualaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফোর্থ ইয়ারের লিটারেরি ক্রিটিসিজম থেকে এডওয়ার্ড সেইডের কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। তো প্রশ্নটি হচ্ছে হোয়াট মেড সেইড রাইট হিজ বুক কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, অর্থাৎ এডওয়ার্ড সেইড তার সংস্কৃতি এবং সাম্রাজ্যবাদ বা কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম বইটি কেন লিখতে বাধ্য হয়েছিলেন এবং অর্থাৎ কোন কারণে বা কোন পারপাসের জন্য তার এই বইটা লিখতে হয়েছিল। Culture and Imperialism by Edward Said is a collection of thematically related essays that trace the connection between imperialism and culture throughout the 18th, 19th and 20th centuries. Culture and Imperialism এডওয়ার্ড সেইড দ্বারা বিষয়গতভাবে সম্পর্কিত প্রবন্ধগুলোর একটা সংগ্রহ যা 1819 এবং 20 শতক জুড়ে সাম্রাজ্যবাদ এবং সংস্কৃতির মধ্যে একটা সংযোগের সন্ধান করে। অর্থাৎ কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম ছিল এমন একটা এসে, এই এসের মাধ্যমে মূলত এডওয়ার্ড সেইড যেটা করেন যে সাম্রাজ্যবাদ এবং সংস্কৃতি, ইম্পেরিয়ালিজম এবং কালচার এই দুইটা যে একে অপরের সাথে জড়িত কিংবা এই দুইটার মধ্যে যে কোনো একটা কানেকশন আছে এই জিনিসটাই মূলত তিনি সন্ধান করেন বা এই জিনিসটা নিয়েই মূলত তিনি স্টাডি করেন। The essays expand the arguments of Orientalism to describe general patterns of relation between the modern metropolitan Western world and their overseas colonial territories. অর্থাৎ এই এসেগুলো আধুনিক মেট্রোপলিটন পশ্চিমা বিশ্ব এবং তাদের যেই বিদেশি ঔপনিবেশিক অঞ্চলগুলোর মধ্যে সম্পর্কের সাধারণ নিদর্শনগুলো বর্ণনা করতে এবং প্রাচ্যবাদের যুক্তিগুলোকে প্রসারিত করতে মূলত এটাকে লেখা হয়েছিল। অর্থাৎ এখানে যেটা বলেছে যে পশ্চিমা যেই বিশ্বটা ছিল সে পশ্চিমা দেশগুলো এই বিদেশি দেশগুলো যারা হচ্ছে এক একটা দেশ শাসন করত এবং এই শাসন করার মধ্যে যে তারা বিভিন্ন যুক্তি নিয়ে যে শাসন করতে আসতো কিংবা বিভিন্ন লক্ষ্য নিয়ে শাসন করতে আসতো, অর্থাৎ এখানে এটা বলেছে যে বিভিন্ন লক্ষ্য নিয়ে মূলত তারা হেল্প করতে এসে যেটা করে তারা শোষণ, শাসন, নির্যাতন এগুলো চালায়। তো এই জিনিসটাই মূলত এডওয়ার্ড সেইড খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং এই জিনিসটা যেটা কানেকশন আছে যে ওনারা কালচারকে আমাদের মাঝে সার্ভ করতে এসে যে মূলত এখানে তারা কি করছে, এম্পায়ারিজমের সৃষ্টি করছে বা কলোনিয়ালিজমের সৃষ্টি করছে, মূলত এই জিনিসটাকে তিনি তুলে ধরেন। By definition, cultural imperialism predominantly refers to the cultural application of Western supremacy in cultural relationship, a concept where there is imperial imposition of the values, practice and meaning of a foreign culture upon one or more native cultures. অর্থাৎ এখানে যেটা বলেছে যে সংজ্ঞা দ্বারা অর্থাৎ এডওয়ার্ড সেইডের সংজ্ঞা অনুসারে সাংস্কৃতিক যে সাম্রাজ্যবাদ সেটা মূলত সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে পশ্চিমা আধিপত্যের যে সাংস্কৃতিক প্রয়োগ সেটাকে বোঝায় এবং একটা ধারণা এটা হচ্ছে অর্থাৎ এটা এমন একটা ধারণা যেখানে এক বা একাধিক দেশীয় সংস্কৃতির উপর একটা বিদেশি সংস্কৃতির যে মূল্যবোধ এবং অনুশীলন এবং অর্থের যে সাম্রাজ্যিক আরোপ রয়েছে এই জিনিসটাকে মূলত বর্ণনা করে। অর্থাৎ পশ্চিমা যেই দেশ সেই দেশের যেই অন্য একটা সংস্কৃতির প্রতি তাদের যে আধিপত্য বা হচ্ছে তাদের অর্থ জিনিসটা হাসিল করতে, আর্থিক লেনদেনকে হাসিল করতে মূলত তারা কি করত, এই কালচারটাকে ব্যবহার করত। ইন হিজ 1993 collection of published essay, the critically acclaimed Edward Said of Palestine American origin had attempted to essentially prove his readers with a discursive debate on the impact of the mainstream culture of the English on the concept of colonialism and imperialism alongside its impeding decolonization. এখানে মূলত যেটা বলেছে যে তার 1993 সালের এই সংগ্রহ প্রকাশিত প্রবন্ধ, অর্থাৎ 1993 সালে মূলত কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজমটা প্রকাশিত হয়। এখানে মূলত কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজমের কথাই বলা হয়েছে। বলেছে যে এই কালেকশনটা তার প্রকাশিত যখন হয় তখন হচ্ছে কি এটা মূলত সমালোচকদের দ্বারা একটু প্রশংসিত হয় যে আমেরিকান এবং ফিলিস্তিনের বংশোদ্ভূত যে এডওয়ার্ড সেইড মূলত ফিলিস্তিন আমেরিকান দুই জায়গারই বলতে গেলে যে তিনি লোক ছিলেন। তো হচ্ছে যে বলল যে এখানে মূলত তিনি সমালোচকদের দ্বারা খুব ভালোভাবে প্রশংসিত হন এবং
তিনি মূলত পাঠকদের কাছে ঔপনিবেশিকতা এবং সাম্রাজ্যবাদের যে ধারণা তার উপর ইংরেজদের মূলধারার সংস্কৃতির যে প্রভাব এবং এই প্রভাবের উপর একটা কি করেন তিনি বিতর্কতামূলক একটা তত্ত্ব তিনি প্রদান করার চেষ্টা করেছিলেন এবং পাশাপাশি উপনিবেশবাদ যেই জিনিসটা এই জিনিসটাকে মূলত তিনি রিডার্সদের কাছে তুলে ধরতে চেয়েছেন। অর্থাৎ এখানে মূলত এই জিনিসটা এমন যে ইংরেজরা যে তাদের অর্থাৎ নেটিভদের একটা দেশে এসে তারা কি করছে, এশিয়া আমেরিকা এইসব দেশে এসে তারা যেটা করছে যে তারা হচ্ছে এখানে কলোনি গঠন করছে, তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য আসছে। মূলত এই জিনিসটাকেই তিনি রিডার্সদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন যে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের সংস্কৃতিটাকে কি করা, সুন্দর করা না, মূলত হচ্ছে তারা তাদের আর্থিক দেন হচ্ছে তাদের সংস্কৃতিকে এখানে স্টাবলিশ করতেই তারা এখানে আসছেন। এই জিনিসগুলোকে মূলত তুলে ধরেছেন এবং এগুলো যে ঘটছে এগুলো এডওয়ার্ড সেইড খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতেন। এই পর্যবেক্ষণের ভিত্তিতে তিনি মূলত এই এসেটা লেখেন। Said focused on the study of the timeline of urbanized Western empires of the 19th and 20th centuries. তিনি মূলত 19 এবং 20 শতকের যেই নগরীকৃত যে পশ্চিমা সাম্রাজ্যের সময়রেখা সেই সময়রেখার অধ্যয়নের উপর দৃষ্টি নিবন্ধন করেন। অর্থাৎ 19 এবং 20 শতকের দিকে পশ্চিমা যে শাসক সাম্রাজ্যরা ছিল সেই শাসক গোষ্ঠীরা মূলত অর্থাৎ বলেছে তাদের সময়রেখার উপর তিনি একটা অধ্যয়ন করেন। সময়রেখা বলতে হচ্ছে তাদের যে লক্ষ্যটা, পশ্চিমা শাসকদের যে লক্ষ্যটা ছিল এই জিনিসটার উপর তিনি মূলত খুব একটা কঠোর দৃষ্টি তিনি কি করেন এখানে দেন। অর্থাৎ কঠোর দৃষ্টি বলতে একটা সার্চ, অর্থাৎ তিনি এই জিনিসটাতে অনুসন্ধান করেন যে আসলে কি ঘটছে। He stated, "My method is to focus as much as possible on individual works, to read them first as great products of the creative and imaginative imagination, and then to show them as part of the relationship between culture and empire." তিনি মূলত এখানে যেটা বলেছেন কালচার অ্যান্ড এম্পায়ারলিজমে তিনি এই অ্যাসেতে যেই কথাটা বলেছেন যে আমার পদ্ধতি হলো কি ব্যক্তিগত কাজের উপর যতটা সম্ভব ফোকাস করা এবং প্রথমে সেগুলোকে সৃজনশীল এবং ব্যাখ্যামূলক কল্পনার একটা দুর্দান্ত পণ্য হিসাবে পড়া এবং তারপর সংস্কৃতি এবং সাম্রাজ্যের মধ্যে যে সম্পর্কের অংশ এই জিনিসটাকে দেখানো। অর্থাৎ এখানের মূল কথাটাই হচ্ছে এরকম যে এডওয়ার্ড সেইড বলছেন যে ব্যক্তিগতভাবে তিনি যেটা করেন যে কোনো একটা কাজে তিনি ফার্স্টে ফোকাস করেন, দেন হচ্ছে তিনি যেটা করেন যেটা একটা ব্যাখ্যা দেন এবং এই জিনিসটা অর্থাৎ ব্যাখ্যামূলকভাবে কল্পনা করেন। ফোকাস দেওয়ার পর যেটা কেন ঘটছে বা এটা ঘটার পেছনে কি কারণ বা এটা ঘটার পর কি হবে এই যে ম্যাটারগুলো তিনি বলেছেন, তিনি এই জিনিসটা কী করেন খুব ব্যাখ্যামূলক তিনি একটা কল্পনা করেন। দেন হচ্ছে তিনি এই কালচার এবং এম্পায়ারলিজমের উপর একটা যেই অর্থাৎ এটার কাছে সম্পর্ক আছে জিনিসটাকে তিনি দেখান। এখানে মূলত এটাই বলেছে, হ্যান্স ম্যাপিং অ্যান্ড অ্যানালাইসিস ranging from the global adaptation of Western archetypes to the possible decline of local cultures around the world, all of which collectively may surmount to the singularity of quake and devastating effects. এখানে মূলত যেটা বলেছে যে এখানে পশ্চিমা যে প্রত্নতত্ত্বগুলো ছিল সেই প্রত্নতত্ত্ব যে বৈশ্বিক অভিযোজন সেখান থেকে শুরু করে বিশ্বব্যাপী স্থানীয় যে সংস্কৃতির যে সম্ভাব্য পতন ছিল সেই সম্ভাব্য পতন পর্যন্ত একটা বিশ্লেষণ ম্যাপিং করা হয়। অর্থাৎ পশ্চিমা প্রত্নতত্ত্বের বৈশ্বিক এই এলাকাটা থেকে বা হচ্ছে তাদের এই যে অভিযোজনটা বৈশ্বিক যে অভিযোজনটা সেখান থেকে মূলত তিনি একটা মনে মনে একটা বিশ্বব্যাপী যেসব স্থানে তারা এই এম্পায়ারলিজম বা কলোনিয়ালিজমগুলো গঠন করতেন সেই এলাকাগুলোতে একটা ম্যাপ তিনি কি করেন খুব সুন্দরভাবে একটা ম্যাপ তিনি কল্পনা করেন এবং এখানে যেটা বলেছে এবং তিনি মূলত এই জিনিসটাকে যেটা করেন যে খুব এই সবকটাকে তিনি সম্মিলিতভাবে দ্রুত এবং কি এটা যে একটা বিধ্বংসী প্রভাব রয়েছে সেই জিনিসটাকে তুলে ধরেন। অর্থাৎ ফার্স্টে হচ্ছে তিনি একটা কাজে তিনি বলেছেন যে তিনি ফোকাস করেন, দেন হচ্ছে তিনি খুবই সুন্দরভাবে এটাকে ব্যাখ্যামূলক কল্পনা করেন, দেন তিনি আমাদের সামনে কালচার অ্যান্ড এম্পায়ারিজমের সম্পর্কটাকে তুলে ধরেন। এখন যেটা বলেছে যে মূলত তিনি কি করেন একটা কল্পনা দ্বারা একটা রেখা আঁকেন বা একটা ম্যাপ করেন। এই ম্যাপের মাধ্যমে তিনি মূলত দেখান
একটা সম্মিলিত একটা কী করেন, একটা যুক্তির মাধ্যমে আমাদেরকে বিধ্বংসী যে প্রভাব সেই জিনিসটাকে আমাদের কাছে তুলে ধরেন। ফার্দারমোর সেট কন্টিনিউ টু জাক্সটাপোজ কালচার অ্যান্ড এম্পেরিয়ালিজম ইন অর্ডার টু এক্সপান্ড দ্য আর্গুমেন্ট অফ অরিয়েন্টালিজম, thus re-establishing a more general pattern of relationship between the modern metropolitan West and its overseas territories. এখানে বলেছে যে এডওয়ার্ড সেইড প্রাচ্যবাদের এই যুক্তি প্রসারিত করার জন্য সংস্কৃতি এবং সাম্রাজ্যবাদকে জোড়া লাগাতে থাকেন। অর্থাৎ প্রাচ্যবাদের এই যুক্তিগুলোকে তিনি মূলত কি প্রসারিত করার জন্য, অর্থাৎ আরও ভালোভাবে বিশ্লেষণ করতে তিনি কি করেন, সংস্কৃতি এবং সাম্রাজ্যবাদের যে একটা সম্পর্ক বা তাদের একটা যে একটার পরিপূরক, এই জিনিসটাকে আস্তে আস্তে কী করে জোড়া লাগাতে থাকেন। অর্থাৎ তিনি এটা বোঝেন যে সংস্কৃতির কথা বলে এসে মূলত এখানে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে চান। এই যে সম্পর্কটা তিনি আস্তে আস্তে কী করেন, এগুলোকে জোড়া লাগান বা হচ্ছে কি সম্পর্ক খুঁজেন এবং তিনি এগুলোকে এইভাবে পুনর্প্রতিষ্ঠা করেন। তো এখানে বলেছে যে এই যে আধুনিক যে মেট্রোপলিটন পশ্চিম এবং এই যে বিদেশি অঞ্চলগুলো রয়েছে, অঞ্চলগুলোর মধ্যে তিনি একটা সম্পর্কের আরেকটা কি সাধারণ প্যাটার্ন তুলে ধরেন। অর্থাৎ তিনি মূলত এই বিদেশি অঞ্চলগুলো প্লাস হচ্ছে যে পশ্চিমা অঞ্চলগুলো, এইগুলোর মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ এই অঞ্চলগুলোর মধ্যে কালচারাল যে একটা সম্পর্ক রয়েছে, এই সম্পর্কের একটা প্যাটার্নও তিনি কি করেন, তুলে ধরেন। The reasons behind the birth of his book by the based on the amalgamation of the opinion of significance that may theorists have had in the near past এখানে বলেছেন তার যে বই ছিল সেই বইয়ের জন্মের পেছনে বা এই বইটাকে তিনি তুলে ধরার পেছনের কারণগুলো, অর্থাৎ এই কারণগুলো হচ্ছে কি খুবই সহজ, কারণগুলো ছিল খুবই সহজ। অর্থাৎ এই কারণগুলোর নিকট কি ছিল যে অতীতে অনেক তাৎপর্যের মতামত এবং সংমিশ্রণ ছিল, সেই সংমিশ্রণের উপর ভিত্তি করে এগুলো কি হতে পারে। অর্থাৎ এখানে বলেছেন তিনি কালচার অ্যান্ড এম্পায়ারিজমটা তিনি কি করলেন, এই যে একটা থিওরির জন্ম দিলেন। তিনি বলছে এই থিওরি দাঁড় করানোর পেছনে মূলত অনেক বড় একটা অতীতের একটা তাত্ত্বিক রিজন রয়েছে এবং এই রিজনের উপর ভিত্তি করেই মূলত, অর্থাৎ এই কারণগুলোর উপর ভিত্তি করেই মূলত এই বইটাকে লেখা হয় বা হচ্ছে এই সংমিশ্রণটাকে তিনি কি করেন, তুলে ধরেন। The theory of it was for him to try and resolve the ambiguities of his own cultural position as an American citizen with an Anglophone first name, an Arabic last name, and Palestine ancestry. অর্থাৎ এখানে যেটা বলেছে যে তিনি যেটা করেন যে অ্যাংলোফোনের প্রথম নাম, একটা আরবি পদবী এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক হিসেবে তার নিজস্ব সাংস্কৃতিক অবস্থানের অস্পষ্টতাগুলোকে সমাধান করার চেষ্টা করা এবং তার তত্ত্বটি হচ্ছে কি দাঁড় করানো, এটাই মূলত তার একটা বড় উদ্দেশ্য ছিল। অর্থাৎ এখানে আমরা জানি তিনি হচ্ছেন ফিলিস্তিন এবং আমেরিকান বংশোদ্ভূত একজন পার্সোনালিটি। তো এখানে বলেছেন যে তার যেই এখানে মূলত এই যে তার নামটা ইউজ করা হয়, তো বলেছে যে অ্যাংলোফোনের তার প্রথম নাম এবং পদবিটা হয় আরবি পদবিতে। এই যে জিনিসগুলো এবং তার যে সংস্কৃতি, এটা তিনি তো দুই সংস্কৃতির উপরেই বড় হন, অর্থাৎ ফিলিস্তিন পাশাপাশি কি আমেরিকান। তো তিনি মূলত তার সংস্কৃতি, তিনি যেখানে বড় হয়েছেন এই তার দেশের যে অঞ্চলগুলো ছিল এই সংস্কৃতির উপরও মূলত তিনি একটু দৃষ্টারোপ করেন। He also recounts his first-hand experience of the said cultural ambiguity and blending which had resulted in the tracking of his interest in the field of post-colonial studies. তিনি উল্লেখিত সাংস্কৃতিক অস্পষ্টতা এবং সংমিশ্রণ সম্পর্কে তার যে প্রথম যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথাও তিনি বর্ণনা করেছেন। অর্থাৎ এখানে মূলত তিনি সাংস্কৃতিক যে একটা অস্পষ্টতা, অর্থাৎ কেন এই এক দেশের সংস্কৃতি আরেক দেশের সংস্কৃতির মধ্যে প্রতিষ্ঠা করা হবে, এই জিনিসটা তার কাছে সবসময় পাজলড মনে হতো, অস্পষ্ট ছিল। তো বলেছে এই অস্পষ্টতা এবং যেই একটা সংমিশ্রণ, আমি এক দেশের সংস্কৃতি এক দেশের নিয়মকানুন আরেক দেশের সাথে কি করলাম, সংমিশ্রণ করলাম, এই জিনিসগুলো তার কাছে সবসময় অস্পষ্ট ছিল এবং তিনি মূলত তার যেই অভিজ্ঞতা, তার যেই কঠোর দৃষ্টির ব্যাখ্যা, এই ব্যাখ্যার মাধ্যমে তিনি মূলত তার এই অভিজ্ঞতাগুলো এখানে মূলত বর্ণনা করেছেন। যার ফলে কি যে উত্তর ঔপনিবেশিক যেই পশ্চিমা বা উত্তর ঔপনিবেশিক যে অধ্যয়নের ক্ষেত্রে তার আগ্রহের এখানে কি ছিল, একটা
প্রভাব ছিল বা তার আগ্রহটাকে এখানে মূলত ট্র্যাকিং করা হয়। দ্য বুকস thesis statesmen therefore had been shaped by Said on the notion of how the colonial experience had affected not just the colonized but also many of the literary works of the colonizers from that era. বলেছে বইটির যে থিসিস ছিল সেই থিসিসকে এখানে তিনি বিবৃত করেন বা বিশ্লেষণ করেন বা ব্যাখ্যা করেন। তাই ঔপনিবেশিক অভিজ্ঞতা কিভাবে কেবল ঔপনিবেশিকদেরই নয়, সেই যুগের যে ঔপনিবেশকারীরা ছিল সেই ঔপনিবেশকারীদের অনেক সাহিত্যকর্মে প্রভাবিত করেছিলেন, সেই ধারণার উপরও সেইড মূলত এখানে কি করেছেন, একটা আইডিয়া দিয়েছেন বা সেই ধারণাকেও তিনি মূলত এখানে রূপান্তরিত করেছেন। অর্থাৎ বলেছে এই যে আমরা দেখি যে লিটারেচারে এমন অনেক রাইটিংস আছে যেগুলো কি কালচার বা এম্পায়ারিজম এই জিনিসগুলোর উপর প্রতিষ্ঠিত। তো বলেছে যে এখানে ঔপনিবেশিক অভিজ্ঞতা যে শুধু ঔপনিবেশিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল তেমন নয়, এটা মূলত সাহিত্যকর্মেও খুব বড় একটা প্রভাব ফেলেছিল। অর্থাৎ তারা মূলত তখনকার সমসাময়িক যেসব রাইটার বা যেসব পয়েটরা ছিলেন তারা মূলত যেটা করতেন যে এই কালচার এম্পায়ারিজম এই জিনিসগুলোকে তুলে ধরতে বা এই জিনিসগুলোকে সুন্দরভাবে বিশ্লেষণ করতে তখন তারা কি করেছে, সাহিত্যর আশ্রয় নেয়। সাহিত্যকর্মের মাধ্যমে, নোভেলের মাধ্যমে তারা মূলত কি করে, তারা খুব সুন্দরভাবে কিভাবে এক দেশ আরেক দেশকে শোষণ করছে বা পশ্চিমা দেশগুলো এশিয়া আফ্রিকাতে তারা কি করছে, শোষণ নির্যাতন করছে, এই জিনিসগুলোকে তারা সুন্দরভাবে তুলে ধরেন। এমন অনেকগুলো গ্রন্থ আমরা জানি, যেমন অরণ্যক, যেমন হার্ট অফ ডার্কনেস, প্যাসেজ টু ইন্ডিয়া, এই যে ছোট ছোট এই যে ড্রামাগুলো এগুলোতে মূলত নোভেলগুলো এগুলোতে মূলত তারা কি করেন, রাইটার্সরা বা পয়েটসরা তারা কি করেন, তাদের কবিতা বা লেখনীর মাধ্যমে অর্থাৎ সাহিত্যের হেল্প নিয়ে তারা খুব সুন্দরভাবে জিনিসগুলোকে ফুটিয়ে তোলেন। এখানে মূলত ওটাই বলা হয়েছে। তো আজকের ভিডিওটি এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আমি বোঝানোর চেষ্টা করেছি। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে।